আমি কি বুঝাইতে পারছি? সবাই রাজনীতি করার অধিকার আছে কোনো, এবং সবাই রাজনীতি করার জন্য যোগ্য, কিন্তু করাপ্ট পারসন, বাট দুর্নীতির সাথে সম্পৃক্ত বা দুর্নীতির প্রতি আসক্ত বা দুর্নীতির প্রতি ঝোঁক আছে, এইরকম ব্যক্তিরা আমরা দেখি সবসময় ভালো ভালো পজিশন হোল্ড করে। কেন বলছি কথাটা? আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন এখন পর্যন্ত, যিনি আছেন, আসাদুজ্জামান রিপন ভাই জানবেন যে উনি দুদকে ছিলেন, ওনাদের বিরুদ্ধে প্রচুর মামলা ইনিশিয়েট উনি করছেন। অথচ আমি যদি আজকে তাকাই এদিকে, আজকে তারেক রহমান সাহেবের যে মুভমেন্ট, যে স্টাইল, বলার ধরন ঢং, ব্যক্তিগতভাবে হয়তো আমি অনেক কিছুতে দ্বিমত করতে পারি, কিন্তু সবকিছু মিলে আমি দেখতে একদম নিরীহ মানুষের মতো একজন ভদ্রলোক আছেন, তার বিরুদ্ধে মামলা করতে দ্বিধা করেন না এবং যাচ্ছে তাই ভাবে। এই প্রেসিডেন্ট যিনি এখন বহাল তবিয়তে আছেন, এই প্রেসিডেন্ট, এই নাম, তার মতো ব্যক্তিরে আজকে এ পর্যন্ত যেভাবে ওনারা লালন পালন করছেন, তাতে মনে হচ্ছে শেখ হাসিনা একজনই বিশুদ্ধ পুরুষ পছন্দ করেছিলেন, তিনি শাহাবুদ্দিন চুপ্পু। এটা আমার কাছে মনে হয়। তা না হলে আপনি বিএনপি টেক ওভার করার পরেও, আগের অজুহাত যাই দিলাম আমি, মানে ওই অজুহাতের সাথে আমি একমত না একবারও। কারণ বলা হয়েছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, আমি ওই অজুহাতের সাথে একবারও একমত নই। তারপরেও বলছি, ধরে নিলাম তর্কের খাতিরে তারপরে আপনারা যখন টেক ওভার করলেন, আজও পর্যন্ত তাকে রাখতে হলো কেন? দুর্বলতাটা কোথায়? এটা আমরা জানতে চাই। এক। দুই, আপনি মিডিয়ার কাছে আমার প্রশ্ন, আপনারা আমাদেরকে ডেকে এনে এখানে নানান প্রশ্ন করেন, এই প্রশ্নগুলো কি আপনারা কনসার্ন ব্যক্তিদেরকে করতে পারেন না? গিয়ে কেন পারেন না? আপনাদের অসহায়ত্ব? আমি ভেরি ফ্রেন্ড, আরো তো লোক আসে, সময় সুযোগ হলে কিন্তু মিডিয়া প্রত্যেককেই কিন্তু এই বিষয়গুলো, আর সময় সুযোগ মানে হোয়াট ডু ইউ মিন? কালকে বিএনপি চলে যাবে, আরেকটা সরকার ক্ষমতায় আসার পর, তখন কি আপনি বিএনপির বিরুদ্ধে বলবেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। তা না হলে আপনি সাংবাদিক কেন? আপনি তো এই প্রশ্নগুলো তো আমাদেরকে করার কথা না, এবং আমাদের প্রশ্নের উত্তরে কিছু আসে যায় না। এই যে স্বৈরাচার বা ফেসিস্টের কথাটা বললেন, একটা সিম্পল একটা জিনিস আসেন, রিপন ভাই সিনিয়র মানুষ, বাংলাদেশে 3টা দল ক্ষমতায় ছিল টাইম টু টাইম, মানে যদি আমি বলি গত 55 বছর। বঙ্গবন্ধু আসার পরের অধ্যায় বাদ, এরশাদ সাহেব স্বৈরাচার, এরশাদ সাহেব ফ্যাসিস্ট এবং জাস্টিফাইড। যখন এরশাদের পতন হইল, তখন ক্ষমতা আসার পর সমস্ত চ্যানেল এরশাদ সাহেবকে গালি দিছে, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, চলছে চলমান, ওকে ফাইন। আসলো কে ক্ষমতা এরশাদ সাহেব যাওয়ার পর? বেগম খালেদা জিয়া। একটা পর্যায়ে তার বিরুদ্ধে কি আন্দোলন আসলো? বিএনপি আর এই জাতীয় পার্টি, জামাত এবং আওয়ামী লীগ তিনে মিলিয়ে কি করলো? স্বৈরাচার, ফ্যাসিস্ট, চলে যেতে হবে। তো নির্বাচন করলো একটা, সেই নির্বাচন মানি না। আসলো কি একটা, সংক্ষেপে বলছি, তারাও তো স্বীকৃতি পেল স্বৈরাচারের। তাহলে এরশাদ সাহেব স্বৈরাচারের স্বীকৃতি পাইল। স্বীকৃতি কে দিছে? আপনি, আমি নই, রাজনীতিবিদরাই। তারপরের দফায় বেগম খালেদা জিয়াকে স্বীকৃতি দিল, উনিও ফ্যাসিস্ট বা স্বৈরাচার ইত্যাদি। এবং প্রজাতন্ত্রের সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা এরশাদের কথায় চলতো, তারা কিন্তু পরে আবার বেগম খালেদা জিয়ার কথায় চলছেন। আমি পজিটিভ নেগেটিভ বলছি না, বাট তাকে যখন তাড়ায় দেওয়া হয়েছে, তখন কিন্তু তার বিরুদ্ধে ওই একই কথা আনছে, স্বৈরাচার। তারপরে যখন আবার শেখ হাসিনা ক্ষমতায় চলে আসলো, সেই ফাইনালি যদি 2008 থেকে আস্তে 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 একটা পর্যায়ে বিএনপি দীর্ঘ 16 বছর আন্দোলন করলো কার বিরুদ্ধে? ফ্যাসিস্ট আর স্বৈরাচারের বিরুদ্ধে। তাইলে ডাইরেক্ট ইনডাইরেক্ট সাইকেলিক অর্ডারে 3টা দলই ফ্যাসিস্ট হিসেবে পরিচিত, এস্টাবলিশড করেছে। এক পক্ষ, দুই পক্ষ মিলে এক পক্ষরে, অবশেষে দুই পক্ষ মিলে আরেক পক্ষকে। তাহলে এটা কি রাজনৈতিক স্লোগান, নাকি সত্যি সত্যি ফ্যাসিস্ট? যদি সত্যি সত্যি ফ্যাসিস্ট হয়, 3 দলই ফ্যাসিস্ট, কারণ 3টা দলই তো এস্টাবলিশ করা হয়েছে ফ্যাসিস্ট হিসাবে। সেজন্য বলছি ফ্যাসিস্টের সংজ্ঞা কি। এটা কেন বলছি? আজকে আমরা একটা জায়গায় দেখলাম যে পুলিশ সপ্তাহ চলছে। এই পুলিশ সপ্তাহে গিয়ে কিন্তু সুন্দর কিছু কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এরা কোনো দলের মদতপুষ্ট হয়ে কাজ করবে না, দেশের প্রচলিত আইনে কাজ করবে। তারপরে আরেকটা কথা বলছেন খুবই মারাত্মক, জনগণ দেশের মালিক, রাষ্ট্রের মালিক। কাজী জনগণ যখন রাষ্ট্রের মালিক যখন বিপদগ্রস্ত হয়ে থানায় যায়, সে যাতে ভালো সেবাটায় পায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, জনগণ যদি রাষ্ট্রের মালিক হয়, আমি রিপন ভাইয়ের বিরুদ্ধে মামলা নিয়ে থানায় যাব, সেও তো রাষ্ট্রের মালিক, সেও তো জনগণ। তাহলে রাষ্ট্রের মালিক আরেক রাষ্ট্রের মালিকের বিরুদ্ধে মামলা নিয়ে যাবে। যদি তাই হয়, তাহলে ওই রাষ্ট্রের মালিক যিনি রিপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করে আমি কি সুবিধাটা পাবো? আই এম টেলিং ইউ, নো বেনিফিট। সুতরাং এগুলো আমি খুব সিম্পল বলছি, লজিক্যালি। আমি কোনো এখানে পক্ষপাতিত্ব করছি না। আমার সাথে একজন মন্ত্রীর যদি লড়াই হয়, মন্ত্রীও মালিক পক্ষ, এখন তার অ্যাপয়েন্টমেন্ট মন্ত্রী, এখন তার এমপি হিসেবে সে নির্বাচিত, অফকোর্স আমার চেয়ে শতগুণ বেশি প্রভাব তার সব জায়গায়, তাহলে আমার এই কথার কি মূল্য আছে?
আমি খুব লজিক্যাল কথা বলি ভাই। দেশের মালিক, রাষ্ট্রের মালিক জনগণ, আমি মালিক। এই যে আপনি পদক আজকে দিলেন না, কেন দিলেন না? ইজ ইট সিম্বলিক? কি সিম্বলিক? যে কেউ পাওয়ার যোগ্য না। ফর এক্সাম্পল, বিতর্কিত কিছু লোকের নাম আছে, এটাও শুনেছি। তারপরে কেউ জোরপূর্বক তালিকায় নাম ঢোকানোর চেষ্টা করছে, নানান অজুহাত আসছে। আলটিমেটলি এই সরকার যে স্বর্ণপদক দিবে, কোন বিবেচনায় দিবে? এই সরকার তো মাত্র 2.5 মাস, 3.5 মাস বয়স হয়েছে, ওনাকে তো বছরওয়ারি দেওয়া হয়। তাহলে আমার অবজারভেশনটা কোথায়? আমি তো পদক দিব, স্বর্ণপদক দেওয়ার মানে ফ্যাসিস্ট সরকারের সময় এরাই তো ছিল। আচ্ছা যাই হোক, মেডেল একটা, পুলিশ পদক একটা আছে, রাষ্ট্রপতি পদক পুলিশকে দেয়। এই যে পদকটা আপনি পাবেন, তার মানে কি চৌকস অফিসার হিসাবে, যোগ্য অফিসার হিসাবে? তাইলে এই পদক দেওয়ার মানে হচ্ছে এরা তো ওই সময়ের, তাইলে তাদের কর্মকাণ্ড কি বৈধতা দেওয়া হয়? ইনফ্যাক্ট নাম্বার 1। নাম্বার 2, যদি তারা পদক পাওনা হয়, আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, এই পদক তো মিস হইতো না। তাহলে এখানে পুলিশের কোনো অপরাধ নাই। পুলিশকে ব্যবহার করে কে কিভাবে, আর মাথায় রাখতে হবে, আমরা কথায় কথায় বলি, পুলিশের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেক কানেক্টেড। আমি দেখছি সিংহভাগ পুলিশ হলো অসহায়, সিংহভাগ পুলিশ অসহায়, তাদের ছুটি নাই। আমার কাছে এক পুলিশ কমপ্লেন করছে, কমপ্লেন না, জাস্ট আলোচনা সাপেক্ষে বলছে, স্যার আমাদের কোনো ছুটি নাই, রাউন্ড দ্য ইয়ার তাদের কাজ করতে হয়, বৎসরের মধ্যে 21 দিন না কয়দিন ছুটি পায়, সেই ছুটিও কল করলে চলে আসতে হয়, এইরকম অবস্থার মধ্যে আছে। এবং ম্যাক্সিমাম পুলিশ অফিসার হ্যান্ড টু মাউথ, ওই যারা সোজা বাংলা পাওয়ারের পাশে থাকে, সেই পাওয়ারের পাশের লোকগুলাই ওরাই ফুলে পেঁপে মোটা ফুলে পেঁপে হয়। হয় এবং পদক তারাই পায়। সুতরাং আজকে পদক স্থগিত হতে পারে, আমরা নেক্সট দেখব পরবর্তী, এই সরকার 5 বছর মেয়াদি, পরবর্তী সময় দেখবেন পদক দিতে কিন্তু অসুবিধা হবে না, অথচ এদের মধ্য থেকেই পাবে। আজকে যাদেরকে দেওয়া হলো না, আপনি লিখে রাখেন, স্বর্ণপদক পাওয়ার লেভেলে যারা আসবে, তাতে নতুন একটা এসআই যদি আমি নেই, কিংবা নতুন এসপি যদি নেই, তার পারফরমেন্স আমি 1 বছরে দেখতে পারবো না। কিন্তু আমার দেখতে হইলে পুরনো যারা আছে তাদের মধ্যে দিয়েই দেখবো। তাহলে আমি 1 বছর পর যদি স্বর্ণপদক আবার দিতে যাই, স্বর্ণপদক দিতে যাই, যখন আমি দিতে যাব, সেই পুলিশেই এই পুলিশ হয়ে যাবে। সেই পুলিশই তখন এই সরকারের মনোরঞ্জন করবে, পারফরমেন্স। সুতরাং এখানে পুলিশের কোনো দোষ নেই। জি। স্বর্ণপদক হইল রাজনীতিবিদ যে যখন ক্ষমতায় থাকবে, তাকে মনোরঞ্জন করে তোমাকে পদক নিতে হবে, এটাই চূড়ান্ত কথা। অসংখ্য ধন্যবাদ আবু হেনা রাজাকে। আবার ফিরবো আপনার কাছে। ডক্টর আসাদুজ্জামান রিপন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের ফিরে আসার কোনো, ওই যে আপনি সুলুম বদলিয়ে কোনো সুযোগ আপনি বা কোনো সম্ভাবনা আপনি দেখেন কি? না, আমি ওইভাবে শুধু আর ওই যে বিশুদ্ধ পুরুষ রাষ্ট্রপতি পলিটিক্যালি রিহ্যাবিলিট হওয়ার আবহানা তাদের রাজাকে আমি যে কোনো কথাটি সুযোগ বললেন, দেখিনি। আমি অনেকগুলো কথা বলেছেন, আমি হ্যাঁ। মানে আপনাদের দুর্বলতা কোথায়? কিছু কিছু জিনিসগুলো উত্তর দেব সময় বিবেচনায়। আমি যদি বলি, উনি প্রেসিডেন্টকে নিয়ে কথা বলেছেন, এই বর্তমান প্রেসিডেন্টে আমি অনেক সমালোচনা করি, এটা উনিও জানেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি খুবই মর্মাহত একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে আমি পত্রিকায় দেখলাম, গতকাল কি না গত পরশু পত্রিকাতে দেখলাম, চিকিৎসার জন্য উনি চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। উনি শেখ হাসিনার আমলে গেছেন already। প্রবাবলি চলে গেছেন নাকি? চলে গেছেন অলরেডি? আচ্ছা, তাহলে আর বলে লাভ কি? যাই হোক, যেটা বলা উচিত সেটা হচ্ছে যে, আমি সবসময় যে কথাটি বলি সেটা হচ্ছে যে, এই যে মিস্টার চুপ্পু যিনি প্রেসিডেন্টের পদে আছেন, ওনারই লন্ডনে যাওয়ার মধ্য দিয়ে আমাদেরকে আবার মনে করিয়ে দেয়, যেহেতু আমি সরকারি দল, তো আমাদেরকে আবার মনে করিয়ে দেয় যে দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা এখনো কত দুর্বল, যে যার জন্য দেশের প্রেসিডেন্টকে বিদেশে চিকিৎসা নিতে হয়। ব্যবসায়ীরা, ধনী লোকজন তো চিকিৎসা নেওয়ার জন্য ব্যাংকক, কি বলে, সিঙ্গাপুর নানান জায়গায় যায়, আরো যাদের সামর্থ্য তারা আরো ইউরোপীয় দেশে যায়, আমেরিকায় যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে, পৃথিবীর অনেক দেশ আছে যারা মানে মালয়েশিয়ার যে স্বাস্থ্য ব্যবস্থাটা খুব যে ভালো ছিল তা না, কয়েক বছর আগেও ছিল না। আমার মেয়েও ডাক্তার, আমার স্ত্রীও ডাক্তার। এই মালয়েশিয়ান স্টুডেন্টসরা তারা ঢাকায় পড়াশোনা করতে আসতো, এখন আসে কিনা আমি জানি না। আমি 5-7 বছর মেডিকেল কলেজে তারা আগেও দেখেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে, আপনি দেখেন এই ভদ্রলোক, মানে প্রেসিডেন্টের কথা বলি, উনি সিঙ্গাপুরে বোধহয় শেখ হাসিনা আমলেই বোধহয় উনি মানে ওনার হার্টের সার্জারি করিয়েছেন। ভালো কথা, ক্ষমতার মানে যেহেতু সুযোগ আছে, সুযোগটা ব্যবহার করছেন। যদি উনি প্রেসিডেন্ট না হতেন, তাহলে উনি দেশে কোনো না কোনো হাসপাতালই করতেন তো। যেমন আমি হার্টের রিং পরিয়েছি, দেশের হাসপাতালে তো করিয়েছি। আমার এই দেশের হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার সম্পর্কে আমি যথেষ্ট কনফিডেন্ট, আমার কোনো নাই, কি বলে আপনার, মানে সংকট নাই। আচ্ছা, আমাদের দেশের মানে কার্ডিয়াক ম্যানেজমেন্ট, হৃদরোগ ব্যবস্থাপনা চমৎকার, অনেক ভালো ডাক্তার, আপনার ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট অনেক ভালো আছেন, চিন্তা করা যায় না। এবং তারা প্রতিদিন অসংখ্য মানে আপনার মানে
কার্ডিয়াক সার্জারি কন্ডাক্ট করেন তারা, এবং ক্যাজুয়ালিটি হার একেবারেই শতে না, শতে বললে ভুল হবে, হাজারেও মধ্যে আপনি ফ্র্যাকশন পাবেন না। তারপরে তো মানে হায়াত মৌতের মালিক তো নিঃসন্দেহে আল্লাহ। একজন অনেক বড় মাপের ডাক্তার এভারকেয়ার হসপিটালে, তার নাম ডাক্তার মুজিবুর রহমান, উনি বোধহয় মেডিসিনের ডাক্তার ছিলেন বোধহয়, হোয়াট এভার। তো উনি নিজে চিকিৎসার জন্য, উনি এভারকেয়ারের দিদেন অ্যাপোলোর ডাক্তার, উনি চিকিৎসা করতেন সিঙ্গাপুরে গেলেন, রোবোটিক সার্জারি করার কথা মানে এক্স্যাক্টলি ওনার কি প্রবলেম ছিল জানি না। তো ওই সার্জারি, রোবোটিক সার্জারি করতে উনি ওই জায়গায় মারা যান, অতিরিক্ত রক্তক্ষরণ, অর্থাৎ মারা যান। হ্যাঁ, রোবট জায়গা মতন খোঁচা না দিয়ে উল্টা জায়গায় খোঁচা দিছে, উল্টা পাল্টা। তার মানে ওনার ওইভাবে আল্লাহ তাকে ওইভাবে ইয়ে করছে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে আমাদের দেশে যে একটা এত বড় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ঢাকায়, আমাদের একটা ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা আপনার একটা সুপার স্পেশালিটি মানে সেকশনও আছে, সেখানে তো প্রেসিডেন্ট যেতে পারতেন, মন্ত্রীদের তো ওখানে যাওয়া উচিত, আইন করা উচিত। এবং আমি মনে করি যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী কারোর কেউই বিদেশে চিকিৎসা নিতে যাবেন না। এমপিরা তাদের রেসপেক্টিভ জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে হবে এমপিদেরকে, যেই এলাকার যিনি এমপি তাকে তার ওই এলাকার রেসপেক্টিভ ভালো যে হাসপাতালটি, সরকারি হাসপাতাল রয়েছে, Yes, yes. আপনি তাদের বাচ্চাদেরকে ওই স্কুলে পড়াইতে হবে, সরকারি কর্মকর্তাদের বাচ্চাদের ওই স্কুলে পড়াইতে হবে। আপনি তো এই দেশে তো মেস করে ফেলছে গত 54-55 বছর, সত্যি কথা। একেবারে একটা মানে আপনি শুধু অর্থনৈতিক ধ্বংসস্তূপ না, গণতন্ত্রের মানবাধিকার ধ্বংসস্তূপ না, বিচার ব্যবস্থার ধ্বংসস্তূপ না, আইন প্রয়োগের ধ্বংসস্তূপ না, এন্টায়ার সিস্টেমটা একেবারে একটা যাচ্ছে তাই অবস্থায় পড়েছে। এইটাকে আপনার আপনি যখন লুপ্ত আছে, হ্যাঁ লুপ্ত আছে, ঠিক আছে। এখন আপনি যখন রাজনীতিবিদ প্রকাশ্যে বললেন, আমি কিন্তু বিতর্কে যাচ্ছি না, আপনি মুখে বলছেন যে গণভোটে ভোট দিবেন, সেই মোতাবেক কাজ হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। এখন নোট অফ ডিসেন্ট অনেক কিছু আনতেছেন, তাহলে এই যে কথাগুলো আপনারা বলতেছেন, এটা কিন্তু কোনো বঙ্কিমি ভাষায় বাংলাদেশের সংবিধান লেখা নয়। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, বাংলাদেশের বহু রাজনীতিবিদ আছেন বঙ্কিমচন্দ্রের লেখা বুঝবেন না, মাইকেল মধুসূদনের লেখা বুঝবেন না, কিন্তু তারা শরৎ কিন্তু বুঝে, শরৎ বুঝে, এবং শরতের ভাষায় যখন সংবিধান লেখা হয়েছে রিক্সাওয়ালাও বুঝে। আপনি সংবিধান পড়ে বুঝেন, সে যদি না বুঝে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে সংবিধান মোতাবেক এতদিনের মধ্যে নির্বাচন করার কথা ছিল, এইটা বুঝবে। আপনি তা না করেও বলতেছেন আপনি সংবিধানের মধ্যে আছেন। এইটা যখন বুঝান তখন আপনি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে কিভাবে চালাবেন সেটা কিন্তু পুলিশ বুঝতেছে, কিন্তু পুলিশকে শেখ হাসিনার মতো সেভাবে চালাইতে পারবেন কিনা সেটা আমার সন্দেহ আছে। তো এই কারণে বললাম যে আপনি সংস্কার, সেখানে আপনাদের কথা বলছেন, আপনাদের 31 দফা আছে, আপনি সেই দফাও বাস্তবায়ন করতেছেন না। সেখানেও বলা আছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, পার্থক্য হইল সদস্যের মেম্বার অফ পার্লামেন্ট আপনি করছেন না। বিচার বিভাগের স্বাধীনতা চান, আপনি সচিবালয় হওয়ার পর সেটা স্টপ করে দিয়েছেন। তাহলে পুলিশকে আপনারাই গাইড করবেন। এই পুলিশ যদি আবার করাপশন করে, এর জন্য দায় আবার রাজনীতিবিদদের দিব। গুমের বিষয়টিও আমি বলি, আচ্ছা আসেন গুমের বিষয়। গুমের বিষয় কি হয়েছে এখন কথা বলে, এমনও বলে গুমের কোনো চিহ্ন পাওয়া যায় নাই, অথচ বিগত সরকার যদি দেখতে গেছিলেন আমরা সবাই দেখছি টুন টুন মাইরা তারপরে দেখাইছে। আচ্ছা, একটা ঘটনা শুধু এস্টাবলিশড হয়েছে বাংলাদেশে, কি যে বিডিআর হত্যা হয়েছে। ইভেন শাপলা চত্বরের হত্যা নিয়ে দেমাগ নিয়ে বহু লোকে বলে কোনো প্রমাণ পাওয়া যায় নাই। না, কিন্তু এখন তো অনেক প্রমাণ, আপনি প্রমাণ আনেন। বিডিআর হত্যাটাকে এস্টাবলিশড করা হয়েছে, হ্যাঁ বিডিআর হত্যা হয়েছে। 57 জন অফিসার মারা যাওয়ার পর দেশের সার্বভৌমত্ব বলতে কিছু থাকে না। সেই 57 জন অফিসার যে হত্যা হইলো, তাদের সময়কার একজন রাষ্ট্রপতি আমাদের চুপ্পু সাহেব। এবার আসেন চুপ্পু সাহেবের বলি, উনি রাষ্ট্রপতি হিসাবে সিঙ্গাপুরে অপারেশন করছেন, 16 বছর ওনার সরকার ক্ষমতায় ছিল। আপনি বলেন যে চিকিৎসা খাতে আমরা কোনো উন্নতি করি নাই। 16টা বছর একটা সরকার যদি ক্ষমতায় থাকে আর চিকিৎসা খাত উন্নত হয়, আপনি আপনার আমলনামা মিলান, আপনার পিছনের অ্যাক্টিভিটিস মিলান, আপনি কি করেন, আপনি আদৌ যোগ্য কিনা বহির্বিশ্বে চিকিৎসার জন্য যাইতে, আদৌ যোগ্য কিনা। আপনি এক্সপায়ার করলে কি হবে বাংলাদেশের, কারণ আপনার আদর্শগুলো তো আমরা জানি। আপনি সিঙ্গাপুরে অপারেশন করলেন, লন্ডনে চেক আপ করতে গেলেন, গোটা ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন সবকিছু নিয়ে। আপনি ইউনূস সরকারের বিরুদ্ধে আপনারই তো মামলা করা উচিত ছিল, হামের জন্য নাকি লোক মারা যায়। আপনি একবারও কি এই যে 16 বছরের চিকিৎসার যে কোনো উন্নতি হয় নাই সেটা আপনি বলেন নাই? আপনার বিবেক নাড়া দেয় নাই যে হামের টিকার অভাবে এতগুলা ছেলে পেলে এতগুলা শিশু মারা গেল? আপনি কি হিসাবে আপনি একটা শিশুর জীবনের মূল্য আপনার অনেক বেশি, বিকজ ইউ আর অন এক্সটেনশন। আপনার লাইফের কোনো ভ্যালু নাই। আর আপনি যে ধরনের রাষ্ট্রপতি, আপনি লোভ মোহের মধ্যে পইরা আছেন, আপনি না পাইছেন বঙ্গভবনের স্বাদ ছাড়তে পারতেছেন না, না আপনার বাংলাদেশে কোনো রোল নাই। একটা রিক্সা চালকের যে গুরুত্ব আছে সেও কাজ করে খায়, আপনি কি করে? আপনি স্বৈরাচারের দোষ হিসাবে আবার এদের পা চেটে আপনি বসে আছেন। এই তো আপনার বৈশিষ্ট্য, আপনি দেশের রাষ্ট্রপতি। আপনি যে গেলেন
আপনি এতগুলো শিশু মারা গেল, প্রতীকীয় তো আপনি বলতে পারতেন না আমি যাব না। কল্যাণ চিকিৎসা সিঙ্গাপুর, যেটা ভাই বললেন যে তাহলে তো- চেক আপ করতে যান আপনি লন্ডনে, আপনার তৈলে তো সেই বিশুদ্ধ পুরুষ তার হওয়া হতো না। সেটাই তো বললাম। জি। না, বিশুদ্ধ পুরুষ তো ওনরা পাইছে, এত কিছুর পরেও ওনরা পেয়েছে বিশুদ্ধ পুরুষ। জি। এখনো তাদের ভিতর থেকে একটা পুরুষ খুঁজে পান না যাকে রাষ্ট্রপতি করতে অসংখ্য পারেন। ধন্যবাদ আবু হেনা রাজ্জাককে। ডক্টর আসাদুজ্জামান রিপন, জুলাই সনদ নিয়ে অলরেডি প্রশ্ন উত্থাপিত হয়েছে, নিম্ন কক্ষ উচ্চ কক্ষ নিয়ে। আমি বলছি জি। কথাগুলো। জি, সেটা হচ্ছে যে আপনার আমি জনাব রাজ্জাকি সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই, আর যাই হোক আমি তো রুলিং পার্টির তো ভাইস চেয়ারম্যান। ও, বটেই, অত্যন্ত পাওয়ারফুল নেতা। নট, আমি খুবই একজন অনেক ক্ষুদ্র কর্মী। তো আমি যেটা আশ্বস্ত করতে চাই, সোফার আমি আমার পার্টির চেয়ারম্যানকে চিনি, এবং উনি নিজে বলেছেন জুলাই সনদ। গণভোটে ভোট দেওয়ার আহ্বান উনি জানিয়েছেন। ওনার আহ্বানে এই মাসে আমরা প্রায় 69% মানুষ হা ভোট দিয়েছে না। সঠিক। বিএনপি এককভাবে ভোট পেয়েছে কত পার্সেন্ট? 51। 51% ভোট বিএনপি একক পেয়েছে। 69 থেকে যদি আপনি 51 বাদ দেন তাহলে 18% ভোট যারা তারেক রহমানকে নেতা মানেন, যারা তারেক রহমানের আদর্শ বিশ্বাস করেন, তারা সবাই এই 51% তাকে ভোট দিয়ে তাকে জিতিয়েছেন। বাকি থাকলো 18%, আর বাকি 18% অন্যান্য রাজনৈতিক দল। তাহলে এই হা ভোটের 51%-এর শরিকানা তো আমার। আপনি সুন্দর একটা হিসাব মিলিয়ে দিয়েছেন। আমার মনে হয় আবু হেনা রাজ্জাকির না। এখানে ভিন্নমত থাকবে না না, আমি বলছি না, ভিন্ন বলুন, ভাই বলুন। এই 51%-এর মালিকানা মানে ভোটের মালিকানা তো আমার দলের অনুসারী Right. যারা শুভানুদের তাদের। আচ্ছা, শুধু আমার তো দায় আছে, অবশ্যই অবশ্যই আমার দায় আছে। হ্যাঁ, এবং আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করবেন। যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা পালন করব। যা আমি প্রতিশ্রুতি দেইনি, আমি তো মুনাফিক না, আমি যা প্রতিশ্রুতি দিই সেটা আমি কিভাবে পালন করব? করতে পারি না। আমি স্বাক্ষর করেছি যা। সেটি আমি স্বাক্ষর মানে প্রতিশ্রুতি তো আমি তাই দিয়েছি।